ক্লাস 7-এর লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইউরোপ। এবার আমরা ইউরোপের ব্যাপারে জানবো। প্রথমে বলছে যে এটা হচ্ছে, আমরা যদি ভালো করে ম্যাপে দেখি তাহলে আমাদের এশিয়ার পশ্চিম দিকে কিন্তু ইউরোপ অবস্থান করছে। এবার যদি আমরা ইউরোপকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে চারিদিকে কিন্তু জল দিয়ে ঘেরা একটা দেশ, আর একদিকে শুধুমাত্র স্থল রয়েছে, তাই একে ইউরোপকে একটি বড় উপদ্বীপ হিসাবেও বলা হয়ে থাকে। এবার ইউরোপের কিছু বিশিষ্ট জিনিস যেগুলো হচ্ছে, এটা হচ্ছে সবথেকে মানে 6 নম্বর সবথেকে বড় আমাদের দেশ, মহাদেশ। এবার একটা আগের চ্যাপ্টারে যখন আমরা পড়ছিলাম তখন এশিয়ার ব্যাপারে যখন দেখেছিলাম তখন একটা জিনিস ভুল হয়েছিল, যেটা কিনা বলা হয়েছিল যে আমাদের তার যে এশিয়ার যে এরিয়াটা, আয়তনটা, সেটা বলা হয়েছিল 44.5 লক্ষ এরকম টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে একটা শূন্য কিন্তু কম দেওয়া আছে, মানে 4 কোটির উপরে এইটা এশিয়ার আয়তন হবে 4 কোটির উপরে, ঠিক আছে। এবং যখন আমরা আফ্রিকা দেখেছিলাম তখন আমরা 3 কোটির কিছু সামথিং দেখেছিলাম, আর এখানে বলছে প্রায় 1 কোটির কিছুটা বেশি অংশ জুড়ে কিন্তু, মানে বড় কিলোমিটার জুড়ে কিন্তু এই অবস্থাটা, মানে এই ইউরোপ অবস্থান করছে। এবার এখানের মধ্যে কি কি হয় বলে যে ষোড়শ শতাব্দীর মধ্যে থেকে কি হয় না, এখানের মধ্যে থেকে কিছু দেশ আছে, যেমন হতে পারে আমাদের পর্তুগাল, ইউরোপের যে সবথেকে বেশি যাদের নাম আমরা জানি যেটা হচ্ছে ইংল্যান্ড, এছাড়াও স্পেন, হল্যান্ড, ফ্রান্স, এরা সবাই কি করে না সমুদ্রে পাড়ি দিতে শুরু করে এবং কি করে না একটা একটা করে দেশ খুঁজে বার করে, যেমন আমাদের ভারতবর্ষকে মানে খুঁজে বার করে, মানে তারা দেখে যে কোন রাস্তা দিয়ে যাওয়া সম্ভব। তাই ভারতবর্ষের মধ্যেও ইংরেজরা আসে ব্যবসা ক্ষেত্রে এবং তারপরের দিকে তারা রাজত্ব করে 200 বছরেরও বেশি রাজত্ব করে এখানে। তো এই ধরনের বিভিন্ন জায়গায় উপনিবেশ গঠন তারপর শুরু হয়ে গেছিল। এখন বলা হচ্ছে যে ইউরোপের মধ্যে প্রায় 54টি দেশ আছে, সেগুলোকে নিয়ে আমরা এই গোটা ইউরোপ মহাদেশকে বলে থাকি। এবার এখানের মধ্যে দিয়ে আমরা জানি যে এখানে লন্ডনের যে গ্রিনিচ শহর আছে তার উপর দিয়ে যাচ্ছে মূল মধ্যরেখা, অর্থাৎ পূর্বে কিছুটা অংশ থাকবে, তার পশ্চিম দিকেও কিছুটা অংশ থাকবে। এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের এইখানের উপর দিয়ে কোথাও একটা যাবে, ঠিক আছে, এখানে ছবিতে ভালো করে বোঝা যাবে না। তো এখানের মধ্যে বলা হচ্ছে পূর্ব দিকে প্রায় আমাদের 65 ডিগ্রি পূর্ব পর্যন্ত কিন্তু দ্রাঘিমাংশ যেটা হচ্ছে, আর এখানের মধ্যে 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত। তেমনি দক্ষিণ দিকে দেখলে কি হবে না 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এখানে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত কিন্তু এই ইউরোপের বিস্তার, অর্থাৎ পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধেও রয়েছে আর উত্তর গোলার্ধে রয়েছে, দক্ষিণ গোলার্ধে কিন্তু এর অবস্থান নয়, পুরোপুরি উত্তর গোলার্ধে অবস্থিত, আর পূর্ব আর পশ্চিম দুটো গোলার্ধের মধ্যেই থাকবে। এবার বলা হয় যে এই অংশটা প্রচুর সমৃদ্ধ, এদের কৃষিকাজ ভালো, এদের নরম যে কাঠ হয়, সরলবর্গীয় বন, এখানের মধ্যে পাইন, ফার, এইসব জিনিসগুলো যেগুলো কিনা বেশিরভাগ ক্ষেত্রে নৌকা গঠনে বা জাহাজ তৈরিতে কাজে লাগে, সেই ধরনের কাঠপত্র, আসবাবপত্র বানানোর জন্য এই ধরনের কাঠ এখানের মধ্যে পাওয়া যায়। এছাড়া এখানে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, যেটার কারণে এখানটা হচ্ছে সবথেকে উন্নত স্থান হিসাবে আসে। এবার কিছু কিছু জায়গা নিদর্শনীয়, যেমন হচ্ছে আল্পস পর্বতমালা, এখানের মধ্যে আইফেল টাওয়ার, পিসার মিনার, এইসব জায়গাগুলোও দেখতে পাওয়া যায়। এবার যদি আমরা বলি তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ার পশ্চিম দিকে কিন্তু ইউরোপ অবস্থান করছে। এবার এই ইউরোপের চারিদিকে কি কি আছে না বিভিন্ন ধরনের সমুদ্র আছে এবং তার সাথে পূর্ব দিকে হচ্ছে এশিয়া আছে। এবার আমরা এটাকে দেখব কোন কোন জায়গা এখানের মধ্যে আছে। তো ভালো করে ছবিতে দেখলে বলা হচ্ছে যে এখানের মধ্যে ইউরাল পর্বতমালা রয়েছে এর পূর্ব অংশে, এছাড়া রয়েছে ক্যাসপিয়ান সাগর। এবার যদি আমরা উত্তর দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো শ্বেত সাগর, আর এটা হচ্ছে উত্তর সাগর বা যেটা হচ্ছে সুমেরু, ঠিক আছে। উত্তর সাগর মানে হচ্ছে সুমেরু যেটাকে বলছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে যে উত্তরে সুমেরু মহাসাগর, আর উত্তর সাগরকে বলা হচ্ছে পশ্চিম দিকে, এটা হচ্ছে পশ্চিম দিকে, এটাকে বলা হচ্ছে উত্তর সাগর। আর এছাড়া রয়েছে এখানে বিস্কে উপসাগর, ইংলিশ চ্যানেল রয়েছে এখানে পশ্চিম দিকে,
হবার পর আমরা যখন দক্ষিণ দিকে যাচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছি জিব্রাল্টার প্রণালী, ভূমধ্য সাগর। এছাড়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে কৃষ্ণ সাগরকেও দেখতে পাওয়া যায় এখানের মধ্যে। তো একবার ভালো করে দেখলে এখানের মধ্যে কি হচ্ছে না, পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি এশিয়া, ক্যাসপিয়ান সাগর আছে ওখানের মধ্যে, আর পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এছাড়াও বিভিন্ন ধরনের উপসাগরের নাম দিয়েছে, যেমন হচ্ছে বিস্কে উপসাগর, উত্তর সাগর, আর উত্তরে হচ্ছে সুমেরু, আর উত্তরে শ্বেত সাগরও আছে। শ্বেত সাগর এখানটাকে বলা হচ্ছে শ্বেত সাগর, ঠিক আছে, উত্তরে শ্বেত সাগর রয়েছে। এছাড়া দক্ষিণে রয়েছে তাছাড়াও বাল্টিক সাগরও রয়েছে, এবং দক্ষিণে জিব্রাল্টার, ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগর। এর বাল্টিকটা কোথায় অবস্থান করছে, বাল্টিক সাগর অবস্থান করছে এই যে ফাঁকা জায়গার মধ্যে, ঠিক আছে। এবার এখানের মধ্যে বলা হচ্ছে এখানে ইউরোপ কেন সমৃদ্ধ হয়েছে। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সমুদ্রের কাছাকাছি অবস্থান, তার ফলে কি হবে, সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যায়। উত্তর গোলার্ধে অবস্থান করছে, স্থলভাগের কেন্দ্রস্থলের মধ্যে অবস্থান করছে, তার ফলে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা হয়ে যায়। এবার শীতের সময় যদিও বা এটা 71 ডিগ্রি পর্যন্ত উত্তর দিক পর্যন্ত এটি অবস্থান করছে, তবুও এখানে শীতের সময় কি হয় না, পশ্চিম দিকের যে অংশগুলো আছে উত্তর পশ্চিম দিকে, ঠিক আছে, সেই অংশের মধ্যে উষ্ণ স্রোত বয়ে চলে, সমুদ্র স্রোত, তার জন্য এখানের মধ্যে যে বন্দরগুলো সেগুলো বরফমুক্ত থাকায় এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য শীতের সময়ও চলতে থাকে। তেমনি আমরা বললাম যে সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য আছে, নরম কাঠ, কাগজ, কাষ্ঠশিল্পে উন্নতি। আর আমাদের ইতিহাসকারকরা বলেন, মানে ইতিহাসে যারা আছেন তারা বলেন যে ঐতিহাসিকরা, যে আমাদের এই কাঠ এদের যে কাঠটা পাওয়া যায় তার কারণে কি হয়, এরা জাহাজ শিল্পে প্রচুর সাকসেসফুল হয়, এবং ভারতবর্ষের মধ্যেও কিন্তু জাহাজ করে এসেছিল, এবং অন্যান্য জায়গার মধ্যে যখন দেখি আমরা, তখন ওরা কিন্তু এই কাঠের জন্যই কিন্তু অন্যান্য অংশগুলো এতটা উন্নতি করতে পারেনি। মানে জাহাজে পাড়ি দিচ্ছে, তার মূল জিনিসটা কি, সেটা হচ্ছে কাঠ, যেটা কিনা এখানের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তার কারণে এদের উন্নতি সম্ভব হয়েছে। হয়তো এই কাঠ না থাকলে হয়তো অনেক সময় মানে আমরা বলতে পারি এদের ক্ষেত্রে এত ডেভেলপমেন্ট করা, এতগুলো দেশকে দখল করা, উপনিবেশ বানানো সম্ভব হতো না। তেমনি এখানের মধ্যে খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে। এক তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জল আছে, মানে জলের যে সমুদ্র আছে, এছাড়াও নদী আছে এখানের মধ্যে প্রচুর, তাই জলবিদ্যুৎ আছে। উন্নত দেশ, প্রচুর ধনবান, ঠিক আছে, তার কারণে এখানের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজি আছে, যেমন পারমাণবিক বিদ্যুৎ হয়, উন্নত যোগাযোগ ব্যবস্থা হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, শিল্প বিপ্লব হয়েছিল, তাই এখানের মধ্যে ইন্ডাস্ট্রিজ প্রচুর পরিমাণে আছে, যার কারণে এরা কিন্তু সমৃদ্ধ। এছাড়াও বলছে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ, যেটা হচ্ছে মৎস্য আহরণ করে এরা, এবং যে অংশের মধ্যে আমরা বললাম দক্ষিণ ও উত্তর পশ্চিম অংশের মধ্যে, ওখানে কি হয় না, যেহেতু সমুদ্র স্রোতটা গরম হচ্ছে, ঠিক আছে, উষ্ণ, তার কারণে এখানের মধ্যে ঠান্ডা, অন্য জায়গা থেকে ঠান্ডা স্রোত আসে, এবং এখানের মধ্যে উষ্ণ স্রোত, এই দুটো মিশে একটা এমন পরিস্থিতি শুরু করে যেখানের মধ্যে মাছেরা পুষ্টির জন্য আসে, এবং এখানের মধ্যে এরা কি করে, মৎস্য আহরণ করে। আর এদের কাছে কি টেকনোলজি আছে, তারপরে নতুন নতুন যন্ত্রের মাধ্যমে করবে। তেমনি এরা মিশ্র কৃষি ব্যবস্থাকে নেবে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে বাড়াবে, মানে যেগুলো হচ্ছে খাদ্যের উপর তৈরি করা প্যাকেটিং যে খাবারগুলো, সেগুলো তৈরি করবে, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করবে, পশুপালন করবে, উন্নত কৃষি ব্যবস্থা নেবে। তো এর জন্য কি হবে, এদের উন্নতি হয়েছে। এবার এদের প্রাকৃতিক পরিবেশের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে উত্তর দিকে সমভূমি অঞ্চল রয়েছে, মধ্য অংশে রয়েছে আমাদের যে ফেমাস জায়গাটার নাম বলা হচ্ছে সেটা হচ্ছে আল্পস পর্বতমালা। এছাড়াও এখানের মধ্যে যদি আমরা ক্যাসপিয়ান সাগর থেকে বলছি উত্তর সাগর পর্যন্ত যাই, তাহলে আমরা বিভিন্ন ভূমিরূপ দেখতে পাবো। কোথাও উচ্চভূমিও রয়েছে, কোথাও কিন্তু নিম্নভূমিও রয়েছে, আবার কোথাও পর্বত রয়েছে, কোথাও পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, কোথাও প্রস্থ উপত্যকা রয়েছে, সব কিছুই আছে এখানের মধ্যে। তো এখানের মধ্যে সব থেকে প্রথমে আমাদের আল্পসের ব্যাপারে কথা বলা হচ্ছে, যেটার কিনা মেন যে সব থেকে উঁচু শৃঙ্গ, যেটা হচ্ছে মবলা, এটি অবস্থান করছে, এবং বলা হচ্ছে যে আল্পস কি হচ্ছে না, আল্পস ভেতরে মানে এদিক থেকে বিভিন্ন অংশের মধ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এখানের মধ্যে আল্পস পর্বতমালা বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা আল্পসের খণ্ডগুলোকে দেখতে পাচ্ছি। হয়তো আমাদের মনে হচ্ছে যে এগুলোর মধ্যে কোনো কানেকশন নেই, কিন্তু এগুলোর মধ্যে কানেক্টেড এরা। তো আল্পসের এই ধরনের জায়গাগুলো যেগুলো নাম দিচ্ছে সেগুলো হচ্ছে
সেটা হোক পিরেনিজ হোক বা অ্যালপেনাইন্স হোক বা এখানে ডিনারিক আল্পস হোক বা এখানের মধ্যে যে পন্টিং পর্বতমালা দিয়েছে, ককেসাস পর্বতমালা রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই আল্পসেরই বিভিন্ন ধরনের বিস্তার। যেমন আমাদের হিমালয়ে কি হচ্ছে, হিমালয়ের আমরা যখন উত্তর পূর্ব দিকে যাচ্ছি আমাদের দেশে, তখন যে বিস্তারটা দেখতে পাচ্ছি সেই রকমই এখানের মধ্যেও তাই হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আল্পসেরই আলাদা আলাদা জায়গা। এবার বলছে এখানে যদি আমরা দেখি যে এখানের মধ্যে কিন্তু আমাদের মালভূমিও দেখতে পাওয়া যায়। মালভূমিগুলো কীরকম মালভূমির নাম দিয়েছে, এখানে যে নাম দেওয়া আছে যেগুলো, সেগুলো হচ্ছে সেন্ট্রাল ম্যাসিভ এখানে অবস্থান করছে। ঠিক আছে, এবার হচ্ছে মেসেটা মালভূমির নাম তো দিয়ে দিয়েছে। এছাড়া রাশিয়ার ডন ম্যাসিভ বলেও একটা মালভূমি কিন্তু এখানের মধ্যে দেখতে পাওয়া যায়, এখানে ছবিটা দেওয়া হয়নি ওটা। ঠিক আছে, এবার বলছে এই উত্তর দিকে কিন্তু সমভূমি অঞ্চল রয়েছে এবং এখানের মধ্যে নদী দেখতে পাওয়া যায়। তেমনি এখানে যেরকম আল্পস রয়েছে মাঝের অংশে, তাই এই দিক থেকেও নদী শুরু হয়, কিছু নদী দক্ষিণ দিকেও যাচ্ছে। তেমনি এই অংশের মধ্যে একটা উঁচু ভূমি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যার উত্তর দিকেও নদী যাচ্ছে আবার দক্ষিণ দিকেও নদী যাচ্ছে। তাই আমরা দেখতে পাই যে এখানের মধ্যে প্রচুর পরিমাণে নদীর সৃষ্টি হয়। এবার এখানের মধ্যে আরেকটা জায়গা হচ্ছে যেটার নাম হচ্ছে ককেসাস পর্বতমালা, যেটা কিনা এই আল্পসেরই আরেকটা বিস্তার। সেখানের মধ্যে এলব্রুজ নামে যে পর্বত শৃঙ্গ রয়েছে, সেটা কিন্তু এখানের মধ্যে পুরো ইউরোপের মধ্যে সব থেকে হাইয়েস্ট পিক, যেটা হচ্ছে 5642 মিটার। ঠিক আছে, এবার এখানে যেমন নামগুলো দিয়েছিল যেগুলো আল্পসের ক্ষেত্রে সিরার মতন বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে, যেমন হচ্ছে পিরেনিজ, সিয়েরা নেভাডা, ক্যান্টাব্রিয়ান, অ্যাপেনাইন, ডিনারিক আল্পস, রোপস, বলকান, ককেসাস, বোহেমিয়া ইত্যাদি। ককেসাস পর্বতের এলব্রুজ হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া এখানের মধ্যে প্রচুর নদ নদী রয়েছে, নদীগুলো পরের দিকেও দেওয়া আছে, সেখান থেকে পড়লে ভালো হবে। আর এখানের মধ্যে স্পেনের মধ্যে যে মেসেটা, সেন্ট্রাল ম্যাসিভ যেটা ফ্রান্সের রয়েছে, রাশিয়ার ডন ম্যাসিভ, এগুলো কিন্তু আমাদের মালভূমির উদাহরণ। এবং এগুলোর মধ্যে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ, এখানের মধ্যে প্রচুর নদী গেছে এবং সেটা কি করেছে, মালভূমিকে বিভিন্ন জায়গায় ভেঙে দিয়েছে, ইরোড করা বলে না, ক্ষয় করে দিয়েছে। নদী যেখান দিয়ে যাবে সেখানটা ক্ষয় করবে, সেরকমই। পূর্বে আমরা দেখেছিলাম ইউরাল পর্বত রয়েছে এবং উত্তরের সমভূমি রয়েছে, যেটা কিনা রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্যেও প্রসারিত হয়েছে। আটলান্টিক মহাসাগরের কাছে এসে এটি শেষ হয়েছে। এবার আমরা বললাম পূর্ব দিকে উচ্চভূমি রয়েছে, যেটা নাম দিচ্ছে আমাদের ভলডাই। এখানের মধ্যে যে নদীগুলো শুরু হচ্ছে সেখানের মধ্যে নাম দিচ্ছে এখানে কি, ভলডাই উচ্চভূমি। এবং এখান থেকেও কিন্তু এটি কিন্তু বাকি অংশের তুলনায় খুব যে উঁচু সেরকম নয়, এখানে বলছে 305 মিটার উঁচু। এখান থেকে অনেকগুলো নদী তৈরি হয়, যেমন ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী। ভলগা, ডন, নিপার নিচের ছবিটাতে ভালো দেওয়া আছে। এখানের মধ্যে দিয়ে যেমন দিয়েছে ভলগা, ডন, নিপার। তেমনি এখানের যে মাঝখানের অংশ ছিল সেখান থেকে নদীগুলো শুরু হবে। আচ্ছা, এখানের মধ্যে সব থেকে বৃহত্তম হ্রদ যেটা কিনা আমাদের পুরো ইউরোপের সব থেকে বৃহত্তম হ্রদ লাডোগা যেটা আছে, সেটা কিন্তু ইউরোপের সব থেকে বৃহত্তম হ্রদ অবস্থান করছে। এখানে হচ্ছে লাডোগা হ্রদ অবস্থান করে। এবার হচ্ছে যেখানে আমরা নেদারল্যান্ডসের কথা দেখছিলাম, নেদারল্যান্ডস হবে ঠিক এইরকম জায়গার মধ্যে। তো এখানের মধ্যে কি হবে না, এখানের মধ্যে আমাদের যে সমুদ্রের কাছের অংশ এবং এখানের মধ্যে জমি কম আছে, তাই এরা কী করে না, সমুদ্র থেকে যে জলটা সে একটা অংশকে ছোট ছোট অংশের মধ্যে ভাগ করে এখানের মধ্যে বাঁধের মতন তৈরি করে দিয়ে এই জায়গার মধ্যেকার জলটাকে আবার সাগরের মধ্যে পাঠিয়ে দেবে। তো মোট কথা ওইভাবে যে জমিগুলোকে এরা উদ্ধার করবে সেটা কিন্তু ওল্ডার ভূমি নামে পরিচিত। এবং এখানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা ভালো থাকায় এখানের মধ্যে এটা কিন্তু খুব উন্নত জায়গা হিসাবে আমাদের নেদারল্যান্ডসের আমস্টারডাম কিন্তু খুব উন্নত জায়গা হিসাবে দেখা হয়, যেটা কিনা অ্যাকচুয়ালি ওল্ডার ভূমি। এবার এখানের মধ্যে বলেছে যে উত্তর পশ্চিমে যে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে রয়েছে সেখানের মধ্যে পার্বত্য অঞ্চল দেখতে পাওয়া যায়, এই জায়গাগুলোর মধ্যে বলছে পার্বত্য অঞ্চল দেখতে পাওয়া যায়। এবং কি বলা হচ্ছে, নরওয়ের ডোফারফেল, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের গ্র্যাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত।
এংসের মধ্যে যে পর্বতগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোর কথা বলছে, এখানের মধ্যেও কিন্তু পর্বত দেখতে পাওয়া যাচ্ছে, গল্ড হোপিগেন আর ডোফার ফিয়েল পর্বত। ঠিক আছে, এবার বলছে যে এই যে আমরা দেখলাম এর দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে রয়েছে আমাদের ভূমধ্যসাগরীয় অংশ, তাই তো। তাই ভূমধ্যসাগরের অংশগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, এখানের মধ্যে আমরা কি হচ্ছে তাহলে এখানের মধ্যে বিভিন্ন ধরনের নাম দিয়ে যাচ্ছে, যেমন যেটা অ্যাড্রিয়াটিক সাগর, এখানের মধ্যে আলাদা নাম হবে, এখানের মধ্যে আলাদা নাম হবে, এখানের মধ্যে আলাদা নাম হবে। তো এখানে একটা নামই এখানে দিয়েছে, যেটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর। এবং এখানের মধ্যে অনেক কটা দ্বীপ রয়েছে, সেই নামগুলো দিয়েছে। এবং এখানের মধ্যে আগ্নেয়গিরিও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, স্ট্রমলি যে আছে সেটাকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। ভূমধ্যসাগরের লিপারি দ্বীপের যে স্ট্রমলি, এছাড়াও ইতালির ভিসুভিয়া, সিসিলি দ্বীপের এটনা, এগুলোও রয়েছে এখানের মধ্যে আগ্নেয়গিরি। এছাড়া আইসল্যান্ডের ক্যাফলা আর হেকলা, এগুলো কিন্তু আমাদের আগ্নেয়গিরি। ঠিক আছে, এবার এই ছবিটা ভালো করে দেখলে দেখতে পাওয়া যাবে যে এখানের মধ্যে নদ নদীর কথা বলা হচ্ছে। এবার এখানের মধ্যে আমরা দেখব এই কটা নদীকে। প্রথমে আল্পস পর্বত থেকে কিছু নদী উত্তর দিকে যাবে আর কিছু নদী যাবে আমাদের দক্ষিণ দিকে। উত্তর দিকে বলছে সিন নদী, রাইন নদী, এলপ নদী এবং ভিসচুলা নদী যাচ্ছে। তেমনি দক্ষিণ দিকে যাচ্ছে রোন, পো আর দানিউব। এবার আমরা এটাকে ম্যাপে দেখি যদি, তাহলে এরকম হবে যে কি কি নাম বললাম আমরা, সিন, এটা সিন নামটা দিয়েছে এখানে। তেমনি দিয়েছে রাইন নদী, এখানের মধ্যে অবস্থান করছে, রাইন নদীর মধ্যে অবস্থান করছে আমাদের জার্মানি এখানের মধ্যে অবস্থান করে। এলপ আর ভিসচুলা এখানের মধ্যে পড়ছে। এবার যদি আমরা ভালো করে দেখি তাহলে এটা ছিল আমাদের আল্পস এরিয়া, এবং এখান থেকে ভিসচুলা যাচ্ছে আমাদের বাল্টিক সাগরের মধ্যে, তেমনি এলপ যাচ্ছে উত্তর সাগরের মধ্যে, সেম রাইনও যাচ্ছে উত্তর সাগরের মধ্যে, এবং যে সিন নদীটা বলা ছিল সেগুলো যাচ্ছে ইংলিশ চ্যানেলে। ঠিক সেভাবে দক্ষিণ দিকে যে নদীগুলো বলা হয়েছিল সেগুলো ছিল রোন, পো আর দানিউব নদী, এই যে দানিউব নদী। এবার যদি আমরা দেখি যে রোন যাচ্ছে ভূমধ্যসাগরে, তেমনি এই যে পো যেটা ছিল সেটা যাচ্ছে এড্রিয়াটিক সাগর, মানে মোট কথা ভূমধ্যসাগরের মধ্যে। আর দানিউব অ্যাকচুয়ালি যাচ্ছে কিন্তু অনেক বড় হয়ে কৃষ্ণ সাগরের মধ্যে, মানে অনেকটা দূর যেয়ে কৃষ্ণ সাগরের মধ্যে মিশছে, বা ব্ল্যাক সি যেটাকে বলা হয়। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বরে যাচ্ছি, সেটা হচ্ছে ভলডাই এরিয়া। ভলডাই যে পাহাড়ি অঞ্চল পূর্ব দিকে বললাম, সেখানের উত্তর দিকে যাচ্ছে আমাদের পশ্চিম ডুইনা নদী, তেমনি ওনেগা নদী এবং উত্তর ডুইনা নদী। আর দক্ষিণ দিকে যাচ্ছে নিপার, ডন আর ভলগা। ম্যাপের মধ্যে দেখানো হলে উত্তর দিকে যাচ্ছে পশ্চিম ডুইনা নদী, আমাদের ওনেগা নদী, আর একটা নাম ছিল উত্তর ডুইনা নদী। তো পশ্চিম ডুইনা যাচ্ছে কোথায়, আমাদের বাল্টিক সাগরের মধ্যে, ওনেগা শেষ হচ্ছে আমাদের শ্বেত সাগরের মধ্যে, আর উত্তর ডুইনাও শ্বেত সাগরের মধ্যে কিন্তু শেষ হচ্ছে। আর এগুলো কোথা থেকে শুরু হচ্ছে, এই মাঝের অংশ যেটার নাম কিনা ভলডাই পাহাড়ি অঞ্চল। এর দক্ষিণ দিকে যে নদীগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে নিপার, ডন নদীটা এরকমভাবে যাচ্ছে, ডন নদী, আর একটা যাচ্ছে ভলগা যাচ্ছে ক্যাসপিয়ান সাগরের মধ্যে, এটি রাশিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট নদীগুলো। ঠিক আছে, ডন যাচ্ছে আজভ সাগর বা কৃষ্ণ সাগরের মধ্যেই যাচ্ছে, আর নিপারও কৃষ্ণ সাগরের মধ্যেই যাচ্ছে। মানে ওগুলো হচ্ছে মোহনা। আর ওনেগা উত্তর ডুইনা, এই দুটো নদী আমরা বলেছিলাম। ওনেগা উত্তর ডুইনা যেটা কিনা শ্বেত সাগরের মধ্যে যাচ্ছে। অ্যাকচুয়ালি শ্বেত সাগরটা কি হচ্ছে, আমাদের যে উত্তরের যে সুমেরু রয়েছে না, সেই সুমেরুর মধ্যেরই একটা অংশ। নাম যেমন দিচ্ছিলাম ভূমধ্যসাগরের মাঝে এড্রিয়াটিক সি, সেরকমই এটাও সুমেরুর একটা অংশ, তাই অনেক জায়গায় সুমেরুও লেখা আছে। আচ্ছা, এগুলো ছিল আমাদের নদ নদী। যেমন এই রোনটা দিয়েছে, রোনটা যেমন লিও উপসাগর দিয়েছে, সেটা কি অ্যাকচুয়ালি আমাদের ভূমধ্যসাগরেরই, এই অ্যাড্রিয়াটিক সাগর নাম দেখ বা লিও সাগর উপসাগর নাম দেখ, এই দুটো কিন্তু আমাদের ওই ভূমধ্যসাগরেরই অংশ।
ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম দিয়েছে সিন। রাইন নদীটা ইম্পর্টেন্ট হয়েছে, রাইন নদীর তীরে রুর যে অঞ্চল শিল্পাঞ্চল অবস্থান করে, এবং দুটো নাম যেটা হচ্ছে রুর আর নিপে, এই দুটো উপনদী কিন্তু অবস্থান করছে। বাকিগুলো অতটা মানে একবার দেখে নিলেই হবে। আর বাকি যেটুকু মনে রাখার ছিল ওখানে বলে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে জলবায়ু। জলবায়ু যেরকম আমরা দেখছিলাম যে আমরা উঁচু দিকে গেলে কি হবে, উষ্ণতা কমবে, তেমনি সমুদ্রের কাছে থাকলে কি হবে, নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন জলভূমি হবে। আর একটা হবে কি যে আমাদের নিরক্ষরেখা থেকে দূরে গেলে কি হবে, উষ্ণতাটা কমে যাবে, যেহেতু আমরা এটা লম্বভাবে তির্যকভাবে যেহেতু সূর্য আলো দেবে, তাই এখানের মধ্যে উষ্ণতাটা কমে যাবে। তো আমরা দেখেছিলাম এটা আমাদের ইউরোপ কি, ইউরোপ হচ্ছে মানে উত্তর দিকে যেহেতু বেশিরভাগ অংশটা অবস্থান করছে, তাই কি হবে, এখানের মধ্যে ঠান্ডা বেশি হবে। তো এখানের মধ্যেও সেম কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে পুরো বছরই কোথাও না কোথাও যদি আমরা দেখি, তো কোথাও না কোথাও কোনো না কোনো অংশে এখানের মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে। এবং এখানের মধ্যে অক্ষাংশগত কারণে উত্তর দিকে উষ্ণতাটা কম থাকে। দক্ষিণ পূর্বাংশের উষ্ণতা যদি আমরা দেখি, তাহলে দক্ষিণ পূর্ব অংশ, মানে যদি গোটাটা ইউরোপ হয়, তাহলে এই দক্ষিণ পূর্ব অংশের মধ্যে কি হবে, উষ্ণতা থাকে 27 ডিগ্রি, কিন্তু আবার উত্তর দিকে চলে গেলে সেটাই 14 ডিগ্রিতে দাঁড়িয়ে যায়। মানে উত্তর দিকে গেলে বলছে ঠান্ডাটা আরও বেড়ে যায়। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট দিয়েছে যেটা কিনা আয়ন বায়ু আর পশ্চিমা বায়ুর ব্যাপারে বলা হচ্ছে। এখানের মধ্যে যদি আমরা পৃথিবীকে দেখি, তাহলে পৃথিবীর মধ্যবর্তী অংশে আমরা দেখছি নিরক্ষরেখা যাচ্ছে, এবং এর 23.5 ডিগ্রি উত্তরে কর্কটক্রান্তি, দক্ষিণ দিকে মকরক্রান্তি। এবার নিরক্ষরেখায় কি হয় না, আমাদের বায়ু উপর দিকে চলে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। যেহেতু এখানে ডাইরেক্ট লম্বভাবে সূর্যকিরণ আসে, তার জন্য এখানের মধ্যে কি হয় না, এখানের মধ্যে নিম্নচাপের সৃষ্টি হয়। তার ফলে কি হবে, বাকি দিক থেকে উচ্চচাপের সৃষ্টি হবে, এবং এই দুটো অংশ থেকে নিরক্ষরেখার দিকে এই বায়ু চলাচল করবে। এবার একটা ফোর্সের নাম আছে, সেটা হচ্ছে কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স। কি হয় না, উত্তর দিকে যখন বায়ু যাচ্ছে তখন ডান দিকে ঘুরে যায়, এবং দক্ষিণ দিকে গেলে সেই বায়ু বাম দিকে ঘুরে যায়। এবার এখানে ছবিতে দেখলে মনে হচ্ছে যেন বাঁ দিকে ঘুরে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু দেখব উত্তর দিকে কি হবে, ডান দিকে ঘুরে যাচ্ছে। ব্যাস, এবার এটা কি জিনিস, এটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে দক্ষিণ দিকে আসছে, তার জন্য এই দিকে চলে আসছে। তো এই যে দিক থেকে আসবে সেটা সেই বায়ুর নাম সেই রকম নাম দেওয়া হবে। এখানের মধ্যে যে বায়ু চলাচল করছে কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা থেকে যে নিরক্ষরেখার দিকে, এগুলোকে বলা হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে চলছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলছে। ঠিক আছে, তেমনি আরেকটা ঘটনা ঘটে এখানের মধ্যে, যেরকম ঘটনা ঘটলো নিরক্ষরেখার কাছাকাছি, ঠিক তার আরেকটু উপর দিকে গেলে, যেটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর বা দক্ষিণ, দুই দিকেই কি হবে, এখানের মধ্যে উচ্চচাপের সৃষ্টি হবে। তাই এখানের মধ্যেও কি হবে না, বায়ু চলাচল এভাবেই করবে। ঠিক আছে, এক সেকেন্ড, এটা নিরক্ষরেখা ছিল, যদি আমরা এইভাবে আঁকি তাহলে সুবিধা হবে। নিরক্ষরেখা থেকে বায়ু, এটা 0 ডিগ্রি, নিরক্ষরেখা থেকে বায়ু উঠে যাচ্ছে, এবং এটা হচ্ছে 23.5 ডিগ্রি, এবং এটা এই বায়ুটা এভাবে চলাচল করছে। তেমনি এই বায়ুটা, বাতাসটা চলে যাবে আমাদের 66.5 ডিগ্রিতে এবং 90 ডিগ্রিতে, এভাবে চলবে চক্রটা। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এভাবে দেখি, তাহলে এরকম হচ্ছে যে নিরক্ষরেখায় নিম্নচাপ চলছে, কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখায় চলছে উচ্চচাপ। ঠিক আছে, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু আসবে, যে বায়ুটাকে বলা হচ্ছে আয়ন বায়ু। তেমনি 66.5 ডিগ্রি দিকে গেলে এবং 90 ডিগ্রি দিকে গেলে কোন জায়গাটা বেশি ঠান্ডা, 90 ডিগ্রির জায়গাটা বেশি ঠান্ডা হবে, এবং সেখানে কি হবে, সেখানের মধ্যে উচ্চচাপ সৃষ্টি হবে। তাই এখান থেকে বায়ু কিন্তু ওইদিকে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যাবে, এবং 90 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি দিকে যাবে। তার নাকি এটা হচ্ছে আমাদের উচ্চচাপ অঞ্চল, এবং 66.5 ডিগ্রিটা নিম্নচাপ অঞ্চল। তাই এখানের মধ্যে এক ধরনের বায়ু প্রবাহিত হবে, আর এই মাঝের এই সেলটা পূরণ হবে। ঠিক আছে, এভাবে পূরণ হবে, এবং এটাকে কি বলা হবে আমাদের
এবং কোরিওলিস বলের কারণে কী হবে, উত্তর দিকে যখন বায়ু যায় তখন ডান দিকে ঘুরে যাবে এবং দক্ষিণ দিকে যখন যাবে তখন বাম দিকে ঘুরে যাবে। আর এই যে কেসটা হচ্ছে সেটা কী জন্য হচ্ছে না, সূর্য যে জায়গায় কিরণ দিচ্ছে সেই জায়গাটাকে আমরা নিরক্ষরেখা ধরবো। তাই যখন গ্রীষ্মকালের সময় সূর্য কর্কট ক্রান্তি রেখা দিকে যাবে তখন কিন্তু এই বায়ুর যে গতি সেটারও পরিবর্তন হবে, এবং সেই কারণে কি হবে না, মোট কথা যে এই যে দিকের পরিবর্তন হচ্ছে, যেটার জন্য যেমন বলছে উত্তরে ইউরোপে শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু চলে এবং বাকি সময় চলে আর্দ্র পশ্চিমা বায়ু। বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে গেলে, মানে গ্রীষ্মকালের সময় উত্তর দিকে যখন এই নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যখন সূর্য কিরণ দিচ্ছে তখন সেখানের মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হবে, উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হবে। আর যখন শীতের সময় চলে আসবে বা তখন কি হবে, তখনই সেখানের মধ্যে পশ্চিমা বায়ু চলাফেরা করবে। মানে মোট কথা যেখানে লম্বভাবে কিরণ দেবে সূর্য সেখানটাতে কি হবে, নিম্নচাপ হয়ে যাবে, এবং সেই কারণে কি হবে, কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যাবে। মোট কথা এই যে এই কনসেপ্টটা, এটা কিন্তু পরের ক্লাসে ভালোভাবে আছে, মানে ক্লাস 8-এর দিকে, 8-9-এর দিকে। তো মোট কথা এখানের মধ্যে যদি মনে রাখতে হয় তাহলে এটুকুই বলতে পারি যে পশ্চিমা বায়ু এবং আয়ন বায়ু এই দুটো কি হচ্ছে না, মোট কথা সূর্য কোন জায়গায় কীরকমভাবে কিরণ দিচ্ছে সেই হিসাবে বায়ুর দিকের পরিবর্তন হয়, এবং সেই বায়ুর দিকের পরিবর্তনের সাথে সাথে আমরা কিছু নির্দিষ্ট নাম এরকমভাবে দিয়ে রাখি, কারণ ওরা সারা বছরই প্রায় প্রবাহিত হতে থাকে এই বায়ু, যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, তাই এগুলোকে ওই রকম নাম দেওয়া হয়। এবং যে দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই দিকটাকে বলা হচ্ছে, সেই দিকের নাম অনুসারেই কিন্তু সেই বায়ুটার নাম দেওয়া হচ্ছে মোট কথা। তো এই জন্য কী হবে না, যদি যে দিক থেকে বায়ু আসবে তার মাঝে যদি নদী থাকে বা সমুদ্র থাকে তাহলে সেখানে কি হবে, আর্দ্রতা চলে আসবে, কিন্তু যদি না থাকে তাহলে সেখানের মধ্যে আর্দ্রতা থাকবে না, অর্থাৎ শুষ্ক হবে। তো সেরকমই ইউরোপের মধ্যে এই জন্য গ্রীষ্মকালে কী হয়, শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে, তেমনি শীতকালে কি হচ্ছে না, মানে আর্দ্র বায়ু প্রবাহিত হচ্ছে, এবং এর ফলে বৃষ্টিপাত আর্দ্র বায়ুতে বেশি হবে, শুষ্ক বায়ুতে হবে না। তাই এই ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যায়। আর বাকি যে কনসেপ্টটা বলা হচ্ছিল সেটা কিন্তু আমরা পরের ক্লাসে ভালো করে জানবো, ওটা নাম মনে রাখলেও চলবে এখন আপাতত, এবং এটা বোঝানোও ঠিকভাবে হয়নি। এবার হচ্ছে তুন্দ্রা, আমরা জলবায়ু খুঁজছি। তুন্দ্রা মানে কি হবে, তন্দ্রা নামগুলো সেম, মানে হচ্ছে যেখানের মধ্যে প্রায় 9 থেকে 10 মাস মতো কি হবে, তুষারপাত হবে, এবং 2 থেকে 3 মাস মতন বরফ মুক্ত থাকবে, এবং সেখানের মধ্যে শুধু মস আর লিচেন বা লাইকেন এই ধরনের গাছগুলো, মানে এই ধরনের জিনিসপত্র শুধু জন্মাবে, ঠিক আছে, বা ছোট ছোট ফুলের যে গাছ জন্মাবে। এখানের মধ্যে যদি আমরা দেখি নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়ার উত্তরাংশ, মানে উত্তর দিকগুলোর মধ্যে এরকম হবে। এবার এর থেকে আমরা দক্ষিণ দিকে আসছি, আমরা দেখছি এরকমভাবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছি। উপমেরু অঞ্চল, মেরুর ঠিক কাছাকাছি অঞ্চল, তার ফলে এখানের মধ্যে কি হবে, এই ধরনের দেবদারুর মতন যে গাছগুলো, পাতাগুলো যেখানের মধ্যে লার্চ ফার্ন, বার্চ, অলডার, পাইন এই ধরনের গাছ, যেগুলো কিনা সরলবর্গীয় বনভূমি বলা হয়, সেই সরলবর্গীয় বনভূমি দেখতে পাওয়া যাবে। এই বনভূমিগুলি পূর্ব দিকে প্রসারিত হয়ে বৃহত্তম তৈগা বনভূমিতে মিশেছে। এই তৈগা বনভূমির কথা আমরা কিন্তু আগের চ্যাপ্টারে পড়েছিলাম, যখন এশিয়া পড়ছিলাম তখন। এশিয়াতে তৈগা সব থেকে বড় যে বনভূমি, তৈগা বনভূমি, সেইখানের মধ্যে পড়েছিলাম, যেটা কিনা রাশিয়ার দিকে সাইবেরিয়া অঞ্চলের উপর দিকে অবস্থান করছিল। হ্যাঁ, ঠিক ওইটাই। এবার হচ্ছে গ্রীষ্মকালে 4 থেকে 5 মাস পর্যন্ত এই তাপমাত্রা খুব কম রয়েছে, যেটা হচ্ছে 10 ডিগ্রি, এবং 7-8 মাস তাপমাত্রা -25 থেকে -35 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। এবার পশ্চিম যে ইউরোপীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। এবার যদি আমি দেখি তাহলে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, মানে সমুদ্রের কাছাকাছি অংশের মধ্যে যেরকম জলবায়ু রয়েছে। পর্ণমোচী অর্থাৎ একটা সময় পাতা ঝরে পড়বে। পশ্চিম ইউরোপীয় জলবায়ু, এটা কিন্তু ইউরোপের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য ইউরোপের নামে দিচ্ছে। উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাষ্ট্র, পশ্চিম ফ্রান্স, জার্মানির পশ্চিমাংশ, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, নরওয়ের কিছু অংশ জুড়ে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। এখানকার অরণ্যে নরম কাঠের সরলবর্গীয় গাছের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছ দেখতে পাওয়া যায়। সরলবর্গীয় গাছও দেখতে পাওয়া যায় এবং পর্ণমোচী মানে পাতা ঝরে পড়ে এই ধরনের, যেমন ওক, ম্যাপল, অলডার, উইলো এই গাছগুলো দেখতে পাওয়া যায়। তাপমাত্রা গ্রীষ্মকালে 15 থেকে 20 আর শীতে 5 ডিগ্রি। সারা বছরই এখানের মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে।
কেন? কারণ এখানের মধ্যে নাতিশীতোষ্ণ দিচ্ছে, মানে সমুদ্রের কাছাকাছি হবে, সেখানের মধ্যে যেরকম বায়ু চলবে সেরকমভাবে বৃষ্টি হবে। এখানে যদি দেখি তুন্দ্রা হচ্ছে একদম উত্তর দিকের অংশ, তার নিচের দিকে তুন্দ্রা হচ্ছে সব থেকে উত্তর দিকের অংশ, তারপরটা হচ্ছে উপমেরু, আর তারপর হচ্ছে পশ্চিম ইউরোপীয় জলবায়ু, যেটা হচ্ছে এই অংশের মধ্যে ইউরোপের কাছাকাছি পশ্চিম দিকে। তেমনি মহাদেশীয় তৃণভূমি যে জলবায়ু সেটা হচ্ছে মাঝখানে, মানে এশিয়ার দিকেও যে রাশিয়া রয়েছে সেখানের মধ্যে হবে। এখানে বৃষ্টিপাত হবে অল্প অল্প, তার জন্য এখানের মধ্যে তৃণভূমি সৃষ্টি হবে মহাদেশের মধ্যে। এখানের মধ্যে যেটা দিয়েছে যে ইউরোপের মধ্য এবং পূর্বাংশের মধ্যে রাশিয়া ইউক্রেনের এখানের মধ্যে জলবায়ু দেখতে পাওয়া যায়। এখানে বৃষ্টিপাত কম, তাই কী হবে, গাছ সৃষ্টি হবে, সেটা হচ্ছে তৃণভূমি, এবং এই তৃণভূমিকে স্টেপ নামে পরিচিত। এবং এর নদীর ধারে, তবে নদীর ধারে এখানের মধ্যে গাছ পাওয়া যাবে, যেগুলো হচ্ছে উইলো, এলম, ম্যাপল ইত্যাদি ইত্যাদি। 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে গ্রীষ্মকালে, এবং শীতকালে হিমাঙ্কের নিচে মানে নেগেটিভে চলে যায়। বৃষ্টিপাত 20 থেকে 50 সেন্টিমিটার, আর স্টেপ অঞ্চলে বেশিরভাগ স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হয়ে থাকে। এবার এই স্টেপ অঞ্চল যখন পড়া হচ্ছে তখন আমাদের মনে রাখা উচিত যে সাভানা তৃণভূমি ছিল, কোথায় ছিল, এখানের মধ্যে মনে করতে হবে যে সাহেল যে অংশটা ছিল সেটা কোথায় অবস্থান করছিল, এবং তার সাথে সাথে আমাদের ভেল্ড বলে যে তৃণভূমি ছিল সেটা কোথায় অবস্থান করছিল সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা কিনা আফ্রিকার মধ্যে অবস্থান করছিল, এবং ঠিক কোথায় কোথায় কোনগুলো অবস্থান করছিল। ওকে, আর এখানের মধ্যে রাশিয়ার মধ্যে যে অংশগুলো রয়েছে বা ইউক্রেনের মধ্যে সেগুলোর নাম দিচ্ছে স্টেপ তৃণভূমি। এখানেও গাছ ওই তৃণই জন্মাচ্ছে। ঠিক আছে, এবার ভূমধ্যসাগরের অংশের কাছাকাছি কি হবে না, শীতে বৃষ্টি হবে এবং এখানের মধ্যে ফল চাষ হবে। ঠিক আছে, বৃষ্টিও তেমন খুব বেশি হবে না, মানে 40 থেকে 75, মানে মাঝারি মাপের হবে। তার ফলে কি হবে, এখানের মধ্যে পাতাগুলো কাটা মানে মোমযুক্ত হবে, যাতে বেশি বাষ্পমোচন না হয়, তার জন্য। ক্যাকটাস জাতীয় হবে না, ক্যাকটাসটা হচ্ছে মরু অঞ্চলে, আর এটা হবে কীরকম, এখানের মধ্যে ছোট ছোট গাছ, ঝোপের মতন গাছ হবে, যাতে বেশি পরিমাণে গুল্ম জাতীয় গাছ যেটাকে বলছে, যাতে বেশি পরিমাণে বাষ্পমোচন বা অপসেদন ক্রিয়া না হয় তার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জল, আগের যেরকম ছিল সেটাই এখানে, কিন্তু এটা কি হচ্ছে ইউরোপের মধ্যে কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস ইত্যাদি হচ্ছে, যেগুলো কিনা ভূমধ্যসাগর উপকূল অঞ্চলের মধ্যে অবস্থান করছে। মানে মোট কথা সব জায়গায় একই রকম হবে। আমরা যখন দেখবো যে যত দূরে যাবো নিরক্ষরেখা থেকে তত উষ্ণতা কমবে, উচ্চতা বাড়লে উষ্ণতা কমবে। একটা জায়গা এমন আসবে যেখানের মধ্যে নরম কাঠের জঙ্গল দেখতে পাওয়া যাবে, যেটা হচ্ছে কিনা আমাদের তৈগা। আর তার উত্তর দিকে যখন চলে যায় তখন আরও ঠান্ডা পড়ে যায়, তাই না, তার আসলে তখন কি হবে, টুন্ড্রা। আর কিছু কিছু অংশে নদীর মানে সমুদ্রের কাছাকাছি অংশে বৃষ্টিপাতের যে একটু একটু হলে আলাদা হবে, যেমন হতে পারে এইখানে যেরকম বলেছে পর্ণমোচী অরণ্য, প্রায় বেশিরভাগ সময় মানে বৃষ্টি হয়ে থাকে, সারা বছরই প্রায় বৃষ্টি হয় বলেছে এখানে। তো এগুলো মানে মোট কথা একবার বুঝে গেলে হয়ে যাবে। আর যেখানের মধ্যে মাঝারি মাপের বৃষ্টি হবে, খুব বেশিও হবে না, একদম মরুর মতন হবে না, তার থেকে একটু হলেও বেশি হবে, সেখানে কি হবে, তৃণভূমি তৈরি হবে। এবং সেই তৃণভূমিগুলোর নাম কীরকম হবে, ইউরোপে একরকম নাম দেবে, আফ্রিকাতে একরকম নাম দেবে, এশিয়াতে একরকম নাম দেবে, দেশ হিসেবে নাম দেবে আলাদা আলাদা। যেমন স্টেপ নাম দিচ্ছে এখানের মধ্যে ইউরোপের যে অংশগুলো, রাশিয়া ইউক্রেনের অংশগুলোতে, তেমনি ভেল্ট নাম দেবে দক্ষিণ যে অংশ যেগুলো ছিল কালাহারি মরুভূমির কাছের অংশ, সাভানা নাম দেবে দক্ষিণ আর উত্তর দিকে মানে আমাদের নিরক্ষরেখার যে দক্ষিণ আর উত্তর দিকে ছিল সেই অংশগুলো আফ্রিকার মধ্যে। তেমনি সেম সাহিল নাম দেবে যখন সেটা কিনা আরও মরুভূমির কাছের দিকে, মানে সাহারা মরুভূমির কাছের দিকে পৌঁছে যাবে। তো এগুলো শুধুমাত্র নামের চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু একই রকম কিন্তু আবহাওয়া দেখতে পাওয়া যাবে প্রায় সব দিকে। এবার আসছে এখানের মধ্যে দুটো অংশ, যেটা 2-3টে জায়গার নাম দিচ্ছে, যেমন হচ্ছে রুর অংশ। রুর দেখতে পাওয়া যাচ্ছে আমাদের, যদি আমরা দেখি ভালো করে ম্যাপ করে, এটা হচ্ছে আমাদের ইউরোপের অংশ, এবং এই ইউরোপের একটা অংশ এখানে হচ্ছে জার্মানি, যেই জার্মানির একটা অংশ হচ্ছে রুর শিল্পাঞ্চল। এখানের মধ্যে কী জন্য বিখ্যাত হবে, এখানের মধ্যে খনিজ পাওয়া যাবে তার জন্য। উত্তর দিকে যাবে লিপে নদী, দক্ষিণে রুর এবং পশ্চিমে রাইন নদী, আর পূর্ব দিকে থাকবে সায়ারল্যান্ড উচ্চভূমি। ঠিক আছে, এবার এই অংশটির আয়তন 4,500 মানে 4,600 বর্গ কিলোমিটারের মতন।
ঠিক আছে, অতটা মনে রাখতে হবে না এটা। এবং এখানের মধ্যে বলা হচ্ছে যে মোটামুটিভাবে এখানের মধ্যে ঢেউ খেলানো একটা ভূমিরূপ দেখতে পাওয়া যাবে, হিমবাহ আর নদীর সঞ্চয় কার্যের ফলে তৈরি হবে, তার ফলে এখানের মধ্যে হ্রদও দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এবং নদীর কাছাকাছি অঞ্চল হলে উর্বর পলিমাটি দেখতে পাওয়া যাবে। রাইন নদীর কাছে অবস্থিত হবে। নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চলের মধ্যে প্রবেশ করে এবং পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়। রুর আর লিপে এই দুটো হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত দুটো উপনদী, যেটা কিনা ওখানের মধ্যে মিশে যাবে। দক্ষিণ দিকে আমি চারনোজেম এবং পরসল এই ধরনের মাটি দেখতে পাওয়া যাবে। এখানে নাতিশীতোষ্ণ প্রকৃতি, শীতল নাতিশীতোষ্ণ, মানে শীত উষ্ণও বেশি হবে না কিন্তু একটু ঠান্ডার দিকে হবে। ঠিক আছে, এই ধরনের গ্রীষ্মকাল উষ্ণতা মাঝারি, শীতকালে শীতল হবে, এই ধরনের আবহাওয়া দেখতে পাওয়া যাবে। 15 থেকে 20 ডিগ্রি শীতে এবং গ্রীষ্মে, এবং শীতে হবে 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। বৃষ্টিপাত মাঝারি মাপের, মানে 50 থেকে 70 সেন্টিমিটার। এখানে কী হবে না, এখানে কৃষি শিল্প বসতির প্রয়োজনে বনভূমির সংখ্যা কমে যাবে এবং এখানের মধ্যে সংরক্ষিত বনভূমিও রাখতে হবে সরকারকে, কেননা শিল্পাঞ্চল গঠিত হবে, তারপরে আমাদের কী করতে হবে, দূষণ রোধ করতে হবে, তাহলে সরকার তো কাজে লাগাবে। তেমনি পাইন, বার্চ, ওক, বীচ, ফার ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায়। মেন কাজ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে খনিজ উত্তোলন করা এবং খনিজ ইন্ডাস্ট্রি, তার উপরই বেস করে ইন্ডাস্ট্রি তৈরি হওয়া, শিল্পাঞ্চল মোট কথা। ঠিক আছে, রাইন, লিপে, রুর নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় না, কয়লা পাওয়া যায়, যেটা কিনা সব থেকে উচ্চমানের, যেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট আর বিটুমিনাস। আমাদের ভারতবর্ষেও কয়লা পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে কোয়ালিটিটা খুব খারাপ, মানে নিম্নমানের কয়লা আমরা পেয়ে থাকি। এগুলো হচ্ছে উচ্চমানের কয়লা, ফলে এগুলো কিন্তু কাজে লাগবে। এছাড়া খনিজ তেলও পাওয়া যাবে এখানের মধ্যে। এবার এগুলোর মধ্যে দিয়ে আমরা কি করব, এগুলো উত্তোলন করতে হবে, এগুলো শোধন করতে হবে, এগুলোর উপর বেস করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হবে, তার ফলে জনবসতি প্রচুর এখানের মধ্যে, যেহেতু জীবিকা বেশি, কাজ বেশি, তাই এখানে জনসংখ্যাও বেশি হয়ে যাবে। রাইন নদীর পূর্ব দিকে বলা হচ্ছে রাইন, হার্নে এবং ডট মুন্ডো খাল তৈরি করা হয়েছে এবং উত্তরে লিপে খাল কাটা হয়েছে। ঠিক আছে, এবং এগুলো নদীকে খালপথের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করিয়ে এখানের মধ্যে দিয়ে কি করা হবে, পরিবহন করা হবে, নৌ পরিবহনের মাধ্যমে। আমরা আগে বলেছিলাম এখানের মধ্যে যেহেতু সরলবর্গীয় গাছগুলো দেখতে পাওয়া যায় ইউরোপের মধ্যে, তো এখানের মধ্যে কাঠের অবস্থাও থাকবে, মানে কাঠও পাওয়া যাবে কিছু কিছু জায়গায়, সেগুলো দিয়ে ভালো জাহাজ তৈরি হবে। ঠিক আছে, তার ফলে শিল্পোন্নতি হবে মেন কথা। কৃষিকাজ আর কৃষির পরিমাণ কম, কিন্তু কৃষি তো দরকার, তাহলে এখানে কি করা হয় না, একটা পশুপালন করা হয়, দুধ মাংস উৎপাদন করা হয় এবং মিশ্র কৃষির ব্যবহার করা হয়, আর তাছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কাজে তো লাগে। এখানের মধ্যে অনেক ধরনের কাজ হয়, যেমন লৌহ ইস্পাত শিল্প তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ারিং, রেল ইঞ্জিন, মোটর গাড়ির যন্ত্রপাতি নির্মাণের জন্য শিল্পাঞ্চল তৈরি হয়েছে, মানে কারখানা তৈরি হয়েছে। রাসায়নিক কীটনাশক, বিস্ফোরক দ্রব্য, রং, ওষুধ, সিমেন্ট, বস্ত্রবয়ন, বৈদ্যুতিক, কাঁচ শিল্প, তাছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ, এই সমস্ত ধরনের বিভিন্ন অংশের মধ্যে, শিল্পকেন্দ্রের মধ্যে এগুলো কিন্তু এখানের মধ্যে করা হয়ে থাকে। মানে মোট কথা ইন্ডাস্ট্রি অনেকগুলো গড়ে উঠেছে এইসবের উপর নির্ভর করে। এবং কি করা হচ্ছে, এখানের মধ্যে বলা হচ্ছে যে খনিজ পাওয়া যায়, জমি আছে, শ্রমিক আছে, মূলধন আছে। খনিজ মানে কাঁচামাল পাওয়া যায়, পরিবহন ব্যবস্থা ভালো, বাজার ব্যবস্থা ভালো, জল, শক্তি সম্পদ, সরকারি নীতি, সমস্ত কিছু এর পক্ষে থাকায় এরা কিন্তু ভালোভাবে ব্যবসা করছে। এবার যেটা 2 নম্বর আসছে সেটা হচ্ছে লন্ডন অববাহিকা। এখানের মধ্যে লন্ডনকে দেখানো হয়েছে, যদি বড় ছবিতে দেখানো হয় তাহলে এখানের মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে এখানের মধ্যে আমাদের ইংল্যান্ডে লন্ডন শহর অবস্থান করছে টেমস নদীর তীরে। বলছে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থান করছে এবং উত্তরে চিলটার্ন উচ্চভূমি, দক্ষিণে নর্থ ডাউনস, পশ্চিমে রেডিং শহর এবং পূর্বে উত্তর সাগর অবস্থান করছে। এবং প্রায় 7,760 বর্গ কিলোমিটার অংশ জুড়ে মাটির সরার মতো অববাহিকার আকৃতি, একটা দ্বীপ অঞ্চল মোট কথা। ভালো করে দেখি আমরা কিরকম একটা দ্বীপ অঞ্চল দেখতে পাবো, তাই না? টেমস নদীর তীরে ইথরো হচ্ছে এখানে বিমানবন্দর। এটাই সেই ইংল্যান্ডের লন্ডন শহর। বলা হচ্ছে যে ওই টেমস নদী এখানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এখানের মধ্যে চিলটার্ন এবং নর্থ ডাউনস
পর্বতের মধ্যবর্তী অংশ যেটা নিম্ন সমতল ভূমি রয়েছে সেটার মধ্যে এই লন্ডন অববাহিকা অবস্থান করছে। পশ্চিম থেকে পূর্ব দিকে এর মাঝখান দিয়ে টেমস যে নদী সেটা বয়ে চলে যায়, এবং এর পূর্ব দিকে টেমস নদীর মোহনার কাছাকাছি বা লন্ডনের অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি কিন্তু দেখতে পাওয়া যায় না। এখানে আবহাওয়া খুব মনোরম বলতে পারা যেতে পারে, যে ঝিরিঝিরি বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, স্যাঁতস্যাঁতে আবহাওয়া হয়, মেঘলা আকাশ থাকে। সমুদ্রের উষ্ণ স্রোতের কারণে যে আমরা আগেও বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে ব্যবসাটা এখানের মধ্যে সারা বছরই চলছে। শিল্পোন্নয়ন, শহরায়ন, জনবসতি সব কিছুই ভালো। ওক, বার্চ, অ্যাস, লক, পাইন, বিচ এই গাছগুলো দেখতে পাওয়া যায়। এছাড়াও বলছে এখানের মধ্যে যে এই যে টেমস নদী রয়েছে এর উত্তর দিকে, পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে, উত্তর দিকে রয়েছে চিলটার্ন, হোয়াইট হর্স এবং নর্থ ডাউন্স। চিলটার্ন উত্তর দিকে, হোয়াইট হর্স পশ্চিম দিকে, এবং দক্ষিণ দিকে রয়েছে নর্থ ডাউন্স। এই তিনটে জায়গা রয়েছে যেগুলো কিনা একটু উঁচু অংশ, তার জন্য এখানের মধ্যে নর্থ ডাউন, মানে মোট কথা ওই অংশের মধ্যে যেখানে শুরু হচ্ছে সেখানের মধ্যে দিয়ে ওরা পশ্চিম দিকেই তার জন্য যাচ্ছে, এবং মাঝখানের অংশটা চারিদিকে এই উচ্চভূমিগুলির অঞ্চলে মাঝখানটা যেগুলো হচ্ছে সেখানে বসে যায় নিম্নভূমি সৃষ্টি করে। টেমস এর নদীর যে সমভূমির যে মানে যে পলি সঞ্চিত করে সেখান থেকে কিন্তু এই লন্ডন শহরের উদ্ভব হচ্ছে। ঠিক আছে, পশ্চিমে শুরু হচ্ছে টেমস নদী, এবং এখানের মধ্যে মাঝে বললাম আমরা মাঝে একটা নিম্নভূমি সৃষ্টি হচ্ছে, গেরিং গ্যাপ যেটাকে বলছে, সেখানের মধ্যে দিয়ে লন্ডন শহর সেখানের মধ্যেই তৈরি হচ্ছে। টেমসের যে উপনদী রয়েছে যেমন লি, রোডিং, ওয়ে, মোল ইত্যাদি। আর শীতের সময় বললাম উষ্ণ স্রোতের কারণে বরফমুক্ত বন্দর থাকায় ব্যবসা শীতেও চলছে, তার জন্য এরা এত উন্নতি করেছে, মানে প্রত্যেকটা জিনিস এদের ফেভারে ছিল। যদি শীতের সময় বন্দরটা বন্ধ হয়ে যায় তাহলে আর্ধেক এদের ব্যবসা বন্ধ হয়ে যেত, তাই না? কিন্তু এদের শীতের সময়ও স্রোতের কারণে ওই বন্দরগুলো কিন্তু বন্ধ হয় না, উত্তর যে পশ্চিম দিকের যে বন্দরগুলো ছিল সেগুলো, যার কারণে কিন্তু ব্যবসা চলতে থাকে। তার ফলে এদের এত অধিপত্তি। ঠিক আছে, যদি 6 মাস বন্ধ থাকে একটা বন্দর, তার ফলে যে যতটা পরিমাণ মৎস্য চাষ হতে পারতো বা অন্যান্য কাজে লাগতে পারতো, এতগুলো ইন্ডাস্ট্রি এরিয়া রয়েছে সেগুলো থেকে যে পরিবহন করতে হবে সেগুলো কিন্তু কিছুই হতো না, তার ফলে এদের উন্নতিও হতো না। তবে এদের জলবায়ুটা এদের এখানে প্রচুরভাবে এই সমুদ্র স্রোতটা কিন্তু ফেভার করে। চাহিদা মেটানোর জন্য কি করা হয় না, এখানের মধ্যে প্রচুর লোকজন বসবাস করে, তার জন্য এখানের মধ্যে উন্নত ব্যবস্থা হবে। ট্রাকে করে যখন কোনো শহরে শাকসবজি পাঠানো হয় তখন সেটাকে বলে ট্রাক ফার্মিং। মিশ্র চাষ ব্যবস্থা করা হয়, পশুপালন, খাদ্য চাষের সাথে সাথে পশুপালনও করা হয়ে থাকে। শিল্প বাণিজ্য প্রধান কেন্দ্র এখানের মধ্যে শুরু হয়েছে, আমরা বলেছিলাম এখানে শিল্প বিপ্লব তো শুরুই হয়েছিল। এখানে মানুষজন তাছাড়াও কী বলে ওটাকে রেনেসাঁ যুগ, মানে হচ্ছে এখানের মধ্যে সবাই বিজ্ঞানকে গুরুত্ব দেবে, এবং তার ফলে কী হবে উন্নত টেকনোলজিও তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারিং, মোটর গাড়ি নির্মাণ শিল্প, জাহাজ মেরামতি, বিমান যন্ত্রাংশ, বৈদ্যুতিক, কৃষিযন্ত্র, ছাপাখানা, মুদ্রণ যন্ত্র, কাগজ, রাসায়নিক, দেশলাই, তথ্য প্রযুক্তি, বিস্কুট, ডেয়ারি, ময়দা প্রভৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এবার যে লন্ডনের শহরের যে পশম, চা, রবার ইত্যাদি পণ্যের কি হয় না একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে এটি খ্যাত। টেমস নদীর কারিমুখের অবস্থিত লন্ডনের বৃহত্তম পুনঃরপ্তানি, লন্ডন হলো বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর। পুনঃ মানে আবার, রপ্তানি ওরা আবার রপ্তানি করে। ঠিক আছে, এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে উৎপাদিত দ্রব্য এখানে আসে এবং ক্রয় করে এই বন্দর দিয়ে অন্য দেশে রপ্তানি হয়। মানে এখান থেকে এরা প্রথমে এখানের মধ্যে কিনে নিল, এবার এখান থেকে রপ্তানি হচ্ছে, তার জন্য কি হচ্ছে দুবার রপ্তানি আসছে না, পুনঃ রপ্তানি বন্দর। যেহেতু এটা সেই ভূমধ্য সাগরে দিয়ে যাচ্ছে না, ভূমধ্য সাগর কোথায় অবস্থিত হচ্ছে, লোহিত সাগর, সুয়েজ খাল থেকে। যদি এই জায়গাটা না থাকতো এই আফ্রিকার কাছে তাহলে কি হতো, পুরো আফ্রিকাকে ঘুরে আসতে হতো, তাই না? তাই সুয়েজ খালটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, আর তার জন্য ইউরোপের ভূমধ্য সাগরের সাথে যোগাযোগ হয় এখানের মধ্যে পুনঃ রপ্তানি বন্দর হিসেবে কিন্তু ইংল্যান্ড মানে লন্ডন
ইম্পর্টেন্ট জায়গা রাখে। পোন্ডার ভূমি আমরা বলেছিলাম যে সমুদ্রের সাথে কি করবে, জলটাকে সেখান থেকে বের করে দেবে, মোট কথা ঘিরে নেবে প্রথমে, তারপর আস্তে আস্তে কী হবে, প্রযুক্তিবিদ্যার সাথে সেখানে জলটা ওখান থেকে বার করে দেবে, এবং আস্তে আস্তে কী হবে, এভাবেই বারবার প্রক্রিয়া চালানোর পর সেই জলটা শুকিয়ে যাবে, কিছু কিছু অল্প অল্প জল, এবং সেখানের মধ্যে যাতায়াত, ঘরবাড়ি তৈরি ইত্যাদি ইত্যাদি কাজগুলো এখানের মধ্যে করা হবে। এটাকে বলা যায় পোন্ডারল্যান্ড। এগুলো কোথায় করা হয়? নেদারল্যান্ডের মধ্যে করা হয়। এই যেখানের মধ্যে ছবি দিয়ে দিয়েছে, পাম্পের মাধ্যমে জলটা এখান থেকে বের করে দেবে, ঠিক আছে। এবং এখানের মধ্যে বলা হচ্ছে যে পোন্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি, প্রধানত আইসেল, মাস ও রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে পোন্ডার ভূমি গড়ে উঠেছে। সমগ্র পোল্ডার অঞ্চলকে ভূমির ব্যবহার অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। উত্তর এবং উত্তর পূর্বে গ্রোনিং এন ফ্রিজল্যান্ড এবং ওভারিসেল, পশ্চিম এবং মধ্য অংশে নুড হল্যান্ড, ডর্চ চট, আর দক্ষিণে জুইট হল্যান্ড। এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নিচে অবস্থান করে, এবং বৃষ্টিপাতের জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলে দেওয়া হয়। এখানকার বেশিরভাগ জায়গা সমুদ্রের কাদামাটি দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের মধ্যে রাইন এবং তার কয়টি যে উপনদী, যেমন হচ্ছে লেক, ভাল আর মাস, এগুলো প্রবাহিত হয়। পলিমাটিও দেখতে পাওয়া যায় নদীর দ্বারা। এবং এখানের মধ্যে কী হবে, সমুদ্রের ধারে আছে, তার ফলে সমভাবাপন্ন হবে জলবায়ু, এবং শীতকালে প্রচুর শীত হবে না, গ্রীষ্মকালে তীব্র গ্রীষ্ম হবে না, এবং বার্ষিক বৃষ্টিপাতও কম, 70 সেন্টিমিটার, ওক, বার্চ ইত্যাদি, এবং তৃণভূমি শুধু এখানে হবে। এখানে অর্থনীতির কথা বলা হচ্ছে। এখানের মধ্যে লবণাক্ততা বেশি হবে, কারণ সমুদ্র জলকে তুলে ফেলে দেওয়া হচ্ছে, আমরা মানে নুনটা রয়ে যাবে ওখানের মধ্যে, মানে লবণাক্ততাটা বেড়ে যাবে, যার ফলে সেটা কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি বিভিন্ন ধরনের ঘাসের চাষ করা হয়। গম, ওট, জব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয় পুরনো লবণমুক্ত জমিতে, এবং এখানকার বেশিরভাগ খামারগুলি মিশ্র কৃষি পদ্ধতিতে চাষ করা হবে। টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি ফুলের চাষ করা হবে। গ্রিনহাউস যে এফেক্ট ব্যবহার করেও কিন্তু এখানের মধ্যে চাষ করা হয়। এখানে শিল্প এবং পরিবহন ব্যবস্থা খুব উন্নত, এবং খনিজ সম্পদের অভাব আছে, ঠিক আছে। গ্রেনিয়ান অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, এবার সমুদ্রের নিচে গ্যাসও পাওয়া যেতে পারে, তাহলে এই অংশের মধ্যে গ্যাস পাওয়া যেতে পারে পোল্ডারল্যান্ডের মধ্যে। তো এখানের মধ্যে গ্রেনিয়ান যে জায়গাটা রয়েছে সেখানের মধ্যে গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস। দি হেগ এর কাছে খনিজ তেলও পাওয়া যায়। আমস্টারডাম, রটারডাম, গ্রেনিয়েল, হার্লেম, লেভেন, ইজমুইটেন, দি হেগ, তারপর যে ফ্লাসিং প্রভৃতি শহরগুলো লৌহ ইস্পাত, পেট্রো রাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে তুলেছে। এছাড়া কৃষি শিল্প, পরিবহন উন্নতির এখানের মধ্যে রয়েছে, তার কারণে এখানের মধ্যে জনবসতিও কিন্তু বেশ ঘন, ঠিক আছে। এবং আমস্টারডাম যে শহরটা ছিল সেটা কিনা নেদারল্যান্ডের রাজধানী, বিখ্যাত বন্দর হিসেবে কাজ করে। এখানের মধ্যে হিরে কাটা হয় এবং পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবীর মধ্যে খ্যাত। এবার এখানের মধ্যে আমরা পোল্ডারল্যান্ড তো দেখে নিলাম, কিন্তু এখানের মধ্যে অবস্থানটা দেখা হয়নি, ঠিক ম্যাপের কোন অংশের মধ্যে রয়েছে। ঠিক জার্মানির এই পূর্ব দিকের যে অংশটা, সেখানের মধ্যে এই নেদারল্যান্ড কিন্তু অবস্থান করছে। প্রথম যে ছবিটা ছিল সেখানে দেখলে বুঝতে পারা যাবে, এই যে এটা ছিল জার্মানির পাশেই হচ্ছে নেদারল্যান্ড, খুব ছোট অংশ একটা এলাকা, এবং এখানে আমস্টারডাম অবস্থান করছে, ঠিক আছে। তো এটা ছিল এই চ্যাপ্টারটা, আর এর সাথেই ক্লাস 7 শেষ হচ্ছে। আর যে জায়গাটা হলো যে হাওয়ার পরিবর্তনটা, যেটা কিনা হয়ে থাকে, যার ফলে মানে গ্রীষ্মটা এখানের মধ্যে দেওয়া ছিল, যেটা শুষ্ক হয় এবং আর্দ্র শীতকাল দেখতে পাওয়া যায়, ঠিক আছে।
এই জায়গাটা এটা কিন্তু শুধুমাত্র আমরা বললাম যে দিক থেকে বায়ু আসছে সেই দিকের নাম অনুসারে নাম দেওয়া হচ্ছে। এবং এর সাথে সাথে এই যে এই বায়ুগুলোর নাম দিয়েছে, যেমন পশ্চিমা বায়ু বা আয়ন বায়ু, এগুলো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বয়ে চলে এই ধরনের বায়ু, এবং এরা কিনা উচ্চ উচ্চচাপ অংশ থেকে নিম্নচাপ অংশের দিকে কিন্তু বয়ে যাবে। এবং এটা পরিবর্তন হয়, তার কারণে এদের দিকের বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে বা অবস্থানের পরিবর্তনও দেখতে পাওয়া যায়। গ্রীষ্মের সময় কী হবে, উত্তর দিকে বেশি চলে যাবে ওই অংশটা, যেখানে নিম্নচাপ হচ্ছিল নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যাবে, তাহলে উত্তর দিকে চলে যাবে, এবং তার ফলে যে এই বায়ুগুলো চলাচল হবে তার দিকের পরিবর্তন হবে। সেমনি যখন দক্ষিণ দিকে চলে আসবে তখনও তার দিকের পরিবর্তন হবে। তো এই দুটো কারণেই কিন্তু এখানের মধ্যে বায়ুর পরিবর্তন হচ্ছে। তো এই জায়গাটা একটু ভালোভাবে মোটামুটিভাবে মনে রাখলেই চলবে, খুব বেশি থিওরি করবার দরকার নেই। এবং এই যে এই থিওরিটা এটা কেন হচ্ছে এটা কিন্তু আমরা পরের দিকে জানবো। ঠিক আছে, এর সাথে সাথে ক্লাস 7 শেষ হচ্ছে।